রাজধানীর বারিধারায় সহকর্মীর গুলিতে পুলিশ কনস্টেবল নিহত। জাপান দূতাবাসের গাড়ি চালক সহ দুজন আহত, ঘাতক থানা হেফাজতে। মিয়ানমারে ফেরত গেলেন আরও ১৩৪ জন সেনা ও বিজিপি সদস্য। ইয়াঙ্গুনের সাজা ভোগ শেষে ফিরেছে ৪৫ বাংলাদেশি। তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সন্ধ্যায় নরেন্দ্র মোদীর শপথ যোগ দেবেন শেখ হাসিনা সহ দক্ষিণ এশিয়ার নেতারা। এবং টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার জয়। ভারত পাকিস্তান মহারণ রাত 8:30টায়। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মীর গুলিতে মনিরুল নামে এক পুলিশ কনস্টেবল নিহত ও দুজন আহত হয়েছেন। ঘাতক কাউসারকে গুলশান থানা হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজন পথচারী ও অন্যজন জাপান দূতাবাসের গাড়ি চালক। প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাত 12:15টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে সহকর্মী মনিরকে গুলি করেন কনস্টেবল কাউসার। এ ঘটনায় জাপান দূতাবাসের ড্রাইভার সাজ্জাদ হোসেনের শরীরে 3টি গুলি লাগে। আহতরা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনার পর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফিলিস্তিনি দূতাবাসের সামনে গোয়েন্দা, সোয়াট সহ পুলিশের একাধিক দল মোতায়েন রয়েছে। বিদ্রোহী হামলায় মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া আরও ১৩৪ জন সীমান্তরক্ষী পুলিশ ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হয়েছে। সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ জেটি দিয়ে টাগবোটে করে গভীর সাগরে নিয়ে যাওয়া হয়। পরে তাদের তুলে দেওয়া হবে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজে। এদের ফিরিয়ে নিতে শনিবার সকালে মিয়ানমার সরকারের একটি প্রতিনিধি দল কক্সবাজার আসেন। পরে টেকনাফ উপজেলার হিলা উচ্চ বিদ্যালয়ের বিজিপি ও সেনা সদস্যদের যাচাই বাছাই সহ প্রয়োজনীয় কাজ শেষ করেন। এদিকে মিয়ানমারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে দেশে ফিরেছে ৪৫ বাংলাদেশি। কোরবানির ঈদ সামনে রেখে চট্টগ্রামের পাইকারি বাজারে ধনিয়া, এলাচ, গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ সহ বিভিন্ন মশলাজাত পণ্যের দাম বেড়েছে। তবে চাক্তাই ও খাতুনগঞ্জে মশলার পর্যাপ্ত মজুদ থাকলেও আমদানি কম হওয়ার অজুহাত দাঁড় করাচ্ছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম ব্যুরো থেকে বেলাল হোসেন রুবেলের ক্যামেরায় আফসানা নূরের রিপোর্ট, জানাচ্ছেন তানজিদ ভুইয়া। কুরবানির ঈদের অন্যতম অনুষঙ্গ মশলা। এ সময় চাহিদাও বেড়ে যায় কয়েক গুণ। সেই সুযোগে চাঙ্গা হয়ে ওঠে মশলার বাজার সিন্ডিকেট। এবারও যেন তার ব্যতিক্রম নয়। আমদানি কম হওয়ার অজুহাতে গত এক সপ্তাহে যেসব মশলার দাম বেড়েছে তা আমদানি হয়েছে 3 থেকে 4 মাস আগে। তারপরও পুরো মশলার বাজার সিন্ডিকেটের কবলে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। যেগুলো খাওয়ানোর দরকার সেগুলোর দিকে তো নজর নেই। এলাচি আর যেটার দরকার নেই, রাজকীয় আইটেম যেটার উপর কোনো মানুষের কোনো প্রয়োজনই নেই, সেটা নিয়ে তো মাতামাতি করে ব্যবসার ক্ষতি করার তো দরকার নেই। ঈদ নিয়ে এই জিনিসপত্রের দাম এগুলো না বাড়াই উচিত। দেশের মধ্যে যারা এই দুর্নীতি করতেছে ওদেরকে ধরে আইনের আওতায় আনা হোক। ব্যবসায়ীরা জানান, ডলার সংকট ও আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দেশে মশলার দাম বেড়েছে। ডলার সংকটের জন্য ইম্পোর্ট করতে পারতেছে না বা বিভিন্ন কারণে, তো একটা সুযোগ তো ব্যবসায়ীরা নিতেই পারে। পেঁয়াজের দাম বেশি, রসুনের দাম বেশি, আদার দাম বেশি, কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না। জিরার কেজি আপনার 700 থেকে উপরে গেছে গিয়া। তারপর এলাচি ছিল 1600 টাকা বা 1400 টাকা, এখন এলাচি আমরা 3400 টাকা 3500 টাকা। কয়েকটি মশলাজাত পণ্যের দাম বাড়লেও ঈদের আগে আর কোনো দাম বাড়ার আশঙ্কা নেই বলে জানান এই ব্যবসায়ী নেতা। সামনে আমাদের ঈদের যাহার উপলক্ষে আমরা যথেষ্ট প্রস্তুতি আছে। মালের কোনো সবার ঘাটতি নেই, পর্যাপ্ত পরিমাণ মাল আছে। মাল যেগুলি দাম কমতেছে এগুলি বাড়ার আশঙ্কা নেই। এখানে যদি ডলারের দাম যদি না বাড়ে তাহলে মালের দাম বাড়বে না। তবে ঈদ আসলেই বিভিন্ন মশলার দাম বৃদ্ধিতে ক্রেতারা নিরুপায়। বাজার তদারকির মাধ্যমে সংকট সমাধানের দাবি ভোক্তাদের। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। নদীর ভাঙনের কবলে পড়েছে পাবনার বেড়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম।
এতে হুমকির মুখে রয়েছে মসজিদসহ বেশ কয়েকটি স্থাপনা। ফলে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আর এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পাবনা থেকে ইকবাল হোসেনের তথ্য আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চর নাগদাহ সহ বেশ কয়েকটি গ্রাম রয়েছে নদী ভাঙনের কবলে। ইতিমধ্যেই চরসারাশি ও চর নাগদাহ গ্রামের ভাঙন কবলিত মানুষগুলো অন্যত্র চলে যাচ্ছে। নতুন ভারেঙ্গা ইউনিয়নের নেওলাইপাড়া গ্রামের ফসলি জমি ভেঙে বিলীন হচ্ছে নদীতে। নদীটা ছিল অনেক ফাঁকে, সেখান থেকে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত চলে আমাদের গরুস্থানটা পাওয়া আর কি। এই গরুস্থানটা পাওয়াটা আবার গ্রামগুলো ঝুঁকিপূর্ণ। এই মতো অবস্থায় আমরা হুমকির মুখে আছি, চরম আতঙ্কের মধ্যে আছি। বসবাসের শেষ সম্বল হারিয়ে নিঃস্ব জীবনযাপন করছে অনেক পরিবার। পানি উন্নয়ন বোর্ড থেকে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। বিশেষ করে দায়িত্ব আমাদের গ্রামের জন্যও এবং আমার এই কবরস্থানের জন্য। নদী রোধ করার জন্য আমরা বারবার আবেদন করতেছি, বস্তা ফেলাই আমাদের ভালো হয়। যদি বাড়িঘরও ভেঙে দেয় তাহলে আমরা কই যাবো? যেখানে নদী ভাঙতে প্রায় বাড়ির কাছাকাছি আসছে। তবে বরাদ্দ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক 2-3 বার ভিজিট করা হয়েছে এবং ওনারাও আশ্বাস দিয়েছে যে কাজ বাস্তবায়ন হবে এবং কাজ বাস্তবায়ন হলে আমরা আশা করি আল্লাহর অশেষ দয়া হয় তাহলে আমরা নদীর ভাঙন প্রতিহত করতে পারব। ভাঙন রোধে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিবে এমন প্রত্যাশা ভাঙন কবলিতদের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দর্শক, কোরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রামের পাইকারি বাজারে বেড়েছে মশলাজাত পণ্যের দাম। আর সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন কুমার দে, তার কাছে জানবো। সুমন, এই মুহূর্তে পাইকারি বাজারের অবস্থা কি আমাদের জানাবেন? চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ বাজারে। তো আমরা প্রত্যেকটি বছরই দেখি কোরবানির ঈদকে সামনে রেখে যে মশলা পণ্যের দাম বৃদ্ধি পায়। এই বছরও এই কোরবানকে সামনে রেখে কিন্তু সব ধরনের মশলা পণ্যের দাম বেড়েছে। তো আমি কয়েকটি যদি পণ্যের কথা যদি আপনাকে বলি, অর্থাৎ 2 মাস আগেও যে আমদানি করা হয়েছিল এলাচ কিন্তু পাইকারি পর্যায়ে বর্তমানে বিক্রি করা হচ্ছে আপনার 3400 থেকে 3500 টাকা, খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 3600 থেকে 3800 টাকা পর্যন্ত। অর্থাৎ প্রায় 2 মাস আগে কিন্তু সেই এলাচ বিক্রি করা হয়েছিল আপনার 15 থেকে 1600 টাকা। আর আমি যদি চিকন জিরার কথা বলি, এটা পাইকারিতে বিক্রি করা হচ্ছে আপনার 680 টাকা, এই খুচরা পর্যায়ে বিক্রি করা হচ্ছে 750, সেই 750 এবং 800 টাকার মতো করে। আর হলুদ যদি বলি, হলুদ বিক্রি করা হচ্ছে আপনার 280 টাকা করে পাইকারিতে, খুচরা পর্যায়ে কিন্তু বিক্রি করা হচ্ছে 290 টাকা করে। আর দেশি যে হলুদ রয়েছে সেটি বিক্রি করা হচ্ছে আপনার 250 টাকা পাইকারিতে, খুচরা পর্যায়ে 260 টাকা করে বিক্রি করা হচ্ছে। আর গোল মরিচ রয়েছে, দেশি মরিচ বিক্রি করা হচ্ছে আপনার পাইকারিতে 420 টাকা করে, খুচরা পর্যায়ে বিক্রি করা হচ্ছে আপনার 450 টাকা। আর পেঁয়াজের দাম বেড়েছে, পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারিতে আপনার 80 টাকা করে, আর খুচরা পর্যায়ে বিক্রি করা হচ্ছে 90 এবং 95 টাকা করে। রসুন দেখতে পাচ্ছি, রসুন বিক্রি করা হচ্ছে আপনার পাইকারিতে 290 টাকা, খুচরা পর্যায়ে বিক্রি করা হচ্ছে 210 টাকা করে। আদা রয়েছে, আদা বিক্রি করা হচ্ছে 235 টাকা, খুচরা পর্যায়ে কিন্তু বিক্রি করা হচ্ছে আপনার 260 টাকা করে, 260 টাকা করে। তো এখানকার যারা ব্যবসায়ী এসে তাদের সাথে আমরা কথা বলেছি, আর আসলে তারা ডলার সংকট এবং এলসি খুলতে গিয়ে একটু সমস্যার কারণে এই মশলা জাতীয় পণ্যের দাম বেড়েছে। তবে পর্যাপ্ত পরিমাণ মশলা বাজারে রয়েছে এবং ঈদকে সামনে রেখে আর বাড়ার আশঙ্কা নেই বলে আমাদেরকে জানিয়েছেন। তো চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মাহমুদ। সুমন, আপনাকে ধন্যবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। নতুন মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সন্ধ্যায় শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। এদিন 30 মন্ত্রীরও শপথ নেয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠান ঘিরে রাজধানী দিল্লিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজন বিদেশি সরকার প্রধান ইতোমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন। এদিকে সোনিয়া গান্ধীকে ফের সংসদীয় দলের চেয়ারপারসন নির্বাচিত করেছে কংগ্রেস। ইস্তেক হোসেনের ডেস্ক রিপোর্ট।
ভারতের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর শপথ নিচ্ছেন বিজেপি প্রধান নরেন্দ্র মোদী। সন্ধ্যা 7:15টায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে হবে শপথ অনুষ্ঠান। মোদী শপথ নিলেও পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ হবে কয়েকদিন পর। তবে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্র সহ অন্তত 30 মন্ত্রী আজই শপথ নেবেন। শপথ পড়াবেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু সহ বেশ কয়েকজন বিদেশি সরকার প্রধান ইতোমধ্যেই দিল্লি পৌঁছেছেন। শপথ অনুষ্ঠান ঘিরে দিল্লিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। রাষ্ট্রপতি ভবনে আধা সামরিক বাহিনী সহ এনএসজি কমান্ডো, ড্রোন এবং স্নাইপার দিয়ে বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এছাড়া বিশাল এলাকাকে ঘোষণা করা হয়েছে নো ফ্লাই জোন হিসেবে। এদিকে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন হিসেবে সোনিয়া গান্ধীকে পুনর্নির্বাচিত করেছে কংগ্রেস। দলীয় সংসদ সদস্যদের সম্মতিক্রমে তিনি এ পদে আবারও নির্বাচিত হন বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। ইশতিয়াক হোসেন, ইন্টারন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। এবারে টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপ ইতিহাসে সর্বনিম্ন রানে অল আউট হওয়ার রেকর্ডে নেদারল্যান্ডসের পাশে নাম লেখালো উগান্ডা। প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা দেশটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অল আউট হয়েছে 39 রানে। ক্যারিবীয়দের জয় 134 রানে। আলাদা ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। কাজী পাপ্পুর ডেস্ক রিপোর্ট। 2014 সালের টি-20 বিশ্বকাপে চট্টগ্রাম স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে 39 রানে অল আউট হয় নেদারল্যান্ডস। এতদিন পর্যন্ত বিশ্বকাপে এটি ছিল সর্বনিম্ন স্কোর। এবার সে তালিকায় নাম লেখালো আফ্রিকার দেশ উগান্ডা। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা দলটি ক্যারিবীয়দের বিপক্ষে হেরেছে 134 রানে। দলের হয়ে সর্বোচ্চ 13 রানে অপরাজিত ছিলেন জুম্মা মিয়াগি। বাকিদের স্কোর এক অঙ্কের ঘরে। ক্যারিবীয়দের হয়ে 11 রান খরচে 5 উইকেট শিকার করেন আকিল হোসেন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 5 উইকেট হারিয়ে 173 রান করে ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ 44 রান করেন জনসন চার্লস। আর শেষ ওভারে 18 রান তোলা রাসেল 17 বল খেলে অপরাজিত থাকেন 30 রানে। অন্য ম্যাচে নেদারল্যান্ডসকে 4 উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া পেসারদের তোপে 9 উইকেটে 103 রানের মামুলি পুঁজি করে নেদারল্যান্ডস। জবাবে দক্ষিণ আফ্রিকা মাত্র 12 রানে 4 উইকেট হারালেও শেষ পর্যন্ত অঘটন ঘটতে দেননি ভাগ্যদেবী। ডেভিড মিলারের 59 রানের সুবাদে জয় তুলে নেয় প্রোটিয়ারা। হাতে তখনও 4-4টি উইকেট। এই নিয়ে টানা দ্বিতীয় জয় সুপার 8-এর পথে এগিয়ে গেল মার্ক্রাম বাহিনী। আরেক ম্যাচে বর্তমান শিরোপাধারী ইংল্যান্ডকে 36 রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাটিংয়ে নেমে 7 উইকেটে 201 রান করে অজিরা। সর্বোচ্চ 39 রান করেন ডেভিড ওয়ার্নার। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে 6 উইকেটে 165 রানে থেমে যায় ইংল্যান্ড। এই জয়ে অজিদের সুপার 8-এর পথ অনেকটা মসৃণ হলেও এক ড্র ও এক হারে ইংল্যান্ডের টিকে থাকা অনেকটা অনিশ্চিত হয়ে গেছে। কাজী পাপ্পু, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাষাপাড়া এলাকায় জঙ্গি আস্তানার সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশের বিশেষায়িত দল। সকাল 8:30টার দিকে বাড়িটি ঘিরে ফেলে সোয়াট ও অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্যরা। সঙ্গে আছে বোম ডিসপোজাল ইউনিট, সাইবার টিম সহ বেশ কয়েকটি দল। তল্লাশি শেষ হওয়ার পর বিস্তারিত জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত দেশের 19 উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হওয়া ভোট একটানা বিকেল 4টা পর্যন্ত চলবে। এসব উপজেলায় ব্যালট পেপার ও ইভিএম দুই মাধ্যমেই ভোট নেওয়া হচ্ছে। 19 উপজেলায় চেয়ারম্যান পদে 119, ভাইস চেয়ারম্যান পদে 132 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 79 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। গত 8 মে শুরু হওয়া কয়েক ধাপের উপজেলা নির্বাচন আজ শেষ হচ্ছে। তবে কয়েকটি উপজেলায় মেয়াদ পূর্তি না হওয়ায় নির্বাচন হবে আগামী বছর। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানীর বাড়িধারায় সহকর্মীর গুলিতে পুলিশ কনস্টেবল নিহত। জাপান দূতাবাসের গাড়ি চালক সহ 2 জন আহত। ঘাতক থানা হেফাজতে।
মিয়ানমারে ফেরত গেলেন আরও 134 জন সেনা ও বিজিপি সদস্য। ইয়াঙ্গুনে সাজা ভোগ শেষে ফিরেছে 45 বাংলাদেশি। তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সন্ধ্যায় নরেন্দ্র মোদীর শপথ। যোগ দেবেন শেখ হাসিনা সহ দক্ষিণ এশিয়ার নেতারা। এবং টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার জয়। ভারত পাকিস্তান মহারণ রাত 8:30টায়। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এছাড়া মোহনার সংবাদ এক নজরে দেখুন বিকেল 3টা ও সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে